হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু স্বাধীন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই ফার্স্ট টাইম আমি ভিডিও করছি। অ্যান্ড আজকের ভিডিওতে অনেক কথা বলবো, অনেক ধরনের প্রশ্নের জবাব দেব, তোমাদের করায় কিছু প্রশ্নের উত্তর দেব। তো তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে চলো শুরু করা যাক। মাস ধরে অনেক কিছু চলছে, তার মধ্যে আমি নতুন কোনো ভিডিও দিতে পারিনি। কেন পারিনি বা কেন আমি এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে কথা বলিনি, এটা নিয়েও তোমরা আমাকে প্রশ্ন করেছো যে আপু কিছু বলছো না কেন, যেহেতু আমি আমার পয়েন্ট অফ ভিউ শেয়ার করে থাকি বিভিন্ন বিষয়ে। তো এটা নিয়ে কেন বলছি না, এরকম অনেক প্রশ্ন বা অনেকের কাছে অনেক বিরূপ মন্তব্য পেয়েছি যে আমি হয়তো ওই দলের লোক, তার জন্য বলছি না। এখন আমি সব কথার উত্তর দেব। অ্যান্ড সব কথার একটাই উত্তর, সেটা হচ্ছে আসলে আমি যখন কোনো কাজ করি তখন আমি আমার পুরো মন থেকে আমার কাজটা করতে হয়। আমার যদি সেই কাজটা মন থেকে না আসে, আমি কিন্তু সেটা করতে পারি না। এখন মন থেকে কেন বললাম, সেটা হচ্ছে আমার মন মেজাজ ঠিক না থাকলে, যখন আমি একটা জিনিস নিয়ে খুব টেন্স থাকি, কোনো ধরনের ডিপ্রেশনে থাকি, তখন আমার কোনো কাজ আমি করতে পারি না। এটা আমার নেচার। অ্যান্ড তোমরা সবাই জানো যে কি পরিমাণ সমস্যা হয়েছিল গত একটা মাস ধরে। আমি বলতে গেলে একটা ট্রমার মধ্যে কাটিয়েছি প্রত্যেকটা দিন। তো ওই সময় ওই অবস্থায় আসলে আমার এরকম মেন্টালিটি ছিল না যে আমি পরিপাটি হয়ে ক্যামেরা নিয়ে বসবো এবং আমি গুছিয়ে কিছু কথা বলবো। ইভেন ওই সময় মনে হয় আমি কথাও বলতে পারতাম না গুছিয়ে। দ্যাটস ওয়াই আমি একদম ব্রেকে চলে গেছিলাম। অ্যান্ড অনেকটা সময় লেগেছে আসলে ওই জায়গাটা থেকে উঠে আসতে। নিজের দিক থেকে যদি বলি, সেটা হচ্ছে এখনো কিন্তু একটা ট্রমা কাজ করে আমার মধ্যে। মানে ওই জিনিস, ওই সময়টা আমার এমন হয়েছিল, আমি ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না, সারাক্ষণ একটা অস্থিরতা, সারাক্ষণ একটা মানে ট্রমাটাইজ হয়ে থাকা, যেটা আমার এখনো কাজ করে। আমি আমার শহরে, যেখানে আমি অলিতে গলিতে ঘুরে বেরিয়েছি, একা একা রাত্র 8টা 9টা পর্যন্ত আমি কাজ শেষ করে বা আউটিং শেষ করে বাসায় এসেছি একা একা, আমার কখনো ভয় লাগেনি। বাট এখন এখন অলমোস্ট সবকিছু স্বাভাবিক, তাও আমার এখন রাস্তায় একটু নামতে আমার ভয় লাগে। মনে হচ্ছে কেউ এসে আমাকে অ্যাটাক করবে, কেউ এসে আমাকে একটা শুট করে দেবে। এখন এই ধরনের শব্দ আমি খুব বেশি উচ্চারণ করতে পারছি না, কজ ইউটিউব থেকে আমাকে একটু ভায়োলেন্স একটা দিয়ে দিতে পারে। তো যাই হোক, এরকম একটা ট্রমা এখন আমার কাজ করে। আমি বারান্দায় যেতে পারি না, ভয় লাগে, ছাদে উঠতে পারি না। তো এখনই এরকম একটা ট্রমা কাজ করে। তো ওই সময় তো বুঝতে পারছো যে কি পরিমাণ ট্রমার মধ্যে দিয়ে আমি গেছি। তার উপর হচ্ছে ফ্যামিলির প্রেশার তো একটা ছিল, যেটা সবারই থাকে, অস্বীকার করব না। তো এই সব কিছু মিলিয়ে আসলে তখন কথা বলা হয়নি। বাট এখন আমি বলবো, এখন যেটা বলবো সেটা হচ্ছে, তোমাদের তখন অনেকের প্রশ্ন ছিল যে আমি আবার ওই দলের কিনা। তো একদমই না, আমি ওই দলের না। আসলে অনেকেরই সামর্থ্য থাকে না যে প্রোটেস্ট করার বা মুখোমুখি সামনাসামনি গিয়ে প্রোটেস্ট করার বা ইয়ে করার, কিন্তু তার মানে এই না যে সে বিরোধী পক্ষ। ঠিক আছে, আমার সমর্থন সবসময় ছিল, এবং যা আমি দেখেছি সেটার অবশ্যই আমার সেটার বিরোধিতা করতে হবে। না হলে যদি আমি না করি, তাহলে আমি মানুষ না। অবশ্যই আমি নিজেকে মানুষ বলতে পারবো না। তো অবশ্যই যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, এবং তার কারণে আজকে যেটা হলো, একটা স্বাধীন বাংলাদেশ হলো, আমি এটার পুরোপুরি পক্ষে শুরু থেকেই ছিলাম। সো আই থিঙ্ক ইউ গট মাই অ্যান্সার। আচ্ছা, এই গেল একদিকের কথা। এখন আসি সাম্প্রতিক সময়ের কথা। 5 তারিখ যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায়, তখন আমি নিজেও বিজয় মিছিলে অংশগ্রহণ করেছিলাম। আমি আমার শহরের পুরোটা শহর আমি হেঁটে বেরিয়েছি। মানে মনে একটা খুব শান্তি ছিল। সবাই মিলে 3টার দিকে আমি বাসা থেকে বের হয়ে গেছিলাম, দেখলাম যে 3টায় সবাই রাস্তায় নেমে গেছে, সো আমিও নেমে গেছি। তো খুব আনন্দ লাগলো, দেখলাম ভালোই লাগলো, সবাই মজা করছে, আনন্দ করছে। যখনই বাসায় আসলাম, দেখলাম যে কিছু কিছু ঘটনা একদম আনএক্সপেক্টেড। মানে এখানে ভাঙচুর হচ্ছে, এখানে আগুন দেওয়া হচ্ছে। আমি ভাবলাম যে এসব কেন হচ্ছে এবং কারা করছে। অ্যান্ড বেশিরভাগই দেখা গেছে যে যে দলের পতন হয়েছে, তাদের সমর্থিত যেসব মানুষ ছিল, তাদের উপর হামলাটা বেশি হচ্ছিল। তো তখনও ভাবলাম যে ওকে, হতে পারে যে তাদেরকে কেউ পছন্দ করছে না, তাই তাদের উপর হামলা হচ্ছে, এই পর্যন্ত মানা যায়। কিন্তু একটা পর্যায়ে যখন দেখলাম যে বড় বড় রাষ্ট্রীয় সম্পদ যেগুলো আছে, ওগুলোর উপর পর্যন্ত হামলা হচ্ছে, দেন হচ্ছে সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, বিভিন্ন ধর্মের মানুষের উপাসনালয়ের উপর হামলা হচ্ছে, তখন জাস্ট এই জিনিসগুলো নিউজ ফিডে আসছিল। কিন্তু এটার সত্যতা আমরা তখনও বের করতে পারি নাই, কারণ তখন একটা দোলচালের মধ্যে ছিল যে এক দল হচ্ছে সেলিব্রেট করছে, আর এক দল বলছে যে এসব কেন হচ্ছে এরকমের। এখন একটা জিনিস দেখেন যে এর আগে কখনো বা হলেও যখন এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে, এই জেনারেশনে কিন্তু বা যারা এই জিনিসটাকে নেগেটিভলি নিচ্ছে যে এরকম হয়েছে বলে এরকম হয়েছে বা পতন হয়েছে বলে এগুলো হচ্ছে, তো তারা কিন্তু সেই সময় কেউই এরকম ভাবে জন্ম হয়নি যখন আগে এই ধরনের ঘটনা ঘটেছে। তো খোঁজ নিলে দেখা যায় যে যখনই এরকম হঠাৎ আকস্মিক একটা পরিবর্তন এসেছে বাংলাদেশ গভর্নমেন্টের মধ্যে, তখনই কিন্তু এই ধরনের লুটপাট ভাঙচুর এগুলো চলেছে সব জায়গায়। এটা কেন হয়েছে, কারণটা আমি বলি।
এখন অনেকে হয়তো বলছে যে বিরোধী পক্ষ রাগ করে ইচ্ছে করে এটা ষড়যন্ত্র করেছে। এখন ষড়যন্ত্র হতেও পারে, এটা আমি পুরোপুরি ষড়যন্ত্রের কথাও বলতে পারছি না, কিন্তু আমার যেটা মনে হয় যে তখন যেহেতু হঠাৎ করে সরকার পতন হয়েছে, স্বাভাবিকভাবেই দেশের কোনো মানে কি বলবো কোনো ল ছিল না, কোনো আইন ছিল না, কেউ দোষ করলে তাকে ধরার কেউ ছিল না, পুলিশরা ছিল কর্মবিরতিতে। তো যার কারণে কিছু অসাধু মানুষজন যারা খুব সুযোগের সদ্ব্যবহারের চেষ্টা করেছে তখন তখন ডাকাতের উপদ্রব বেড়ে গেছে, এখানে ভাঙচুর, এখানে হামলা, অনেকের অনেক ক্ষতি হয়েছে জানি। তো এই জিনিসগুলো কারা করেছে? করেছে মূলত যাদের সেই অসাধু চাওয়াটা ছিল আগে থেকেই, তারা করতে পারেনি, বা পার্সোনাল যে ফ্যামিলিগত যে সংঘাতগুলো থাকে সেগুলো মেটানোর জন্যই তারা এগুলো করেছে। কারণ এই সুযোগ তো তারা কখনো পাবে না, স্বাভাবিক। আবার একদিক থেকে দেখা যায় যে এটা বিরোধী পক্ষ করেছে, যাদেরকে জোর করে নামানো হয়েছে তাদের যে সমর্থকরা ছিল তারা করেছে, হতে পারে, অনেক কিছুই হতে পারে। কারণ এই কয়দিনের মধ্যে যে এত ষড়যন্ত্র, এত কিছু দেখেছি পলিটিক্যাল, যে আসলে কোনো কিছুই এখন বিশ্বাস হয় না। তো যাই হোক, এরকম কয়েকদিন চললো, ডাকাত আসলো, তাদের নিয়ে হই হুল্লোড় চললো, তারপরে সংখ্যালঘুদের বিভিন্নভাবে অত্যাচার করা হলো, এটা আমি বলছি। হ্যাঁ, সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, কয়েক জায়গায় হয়েছে, সেটা আমিও বিশ্বাস করি এবং কিছু প্রমাণও আমি পেয়েছি। কিন্তু এরপর যেটা হলো সেটা হচ্ছে অনেক আগের মূর্তি ভাঙার ভিডিও, মন্দির ভাঙার ভিডিও, যেগুলোর স্ক্রিনশট আমি আশেপাশে দিয়ে দেবো, তোমরা দেখবে, সেগুলো নিয়ে রীতিমতো এই সময়টার মধ্যে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। মানে আগের ভিডিও দিয়ে বলা হচ্ছে যে এখন এই ঘটনাগুলো ঘটেছে, অথচ খতিয়ে দেখলে দেখা যাবে যে এই ঘটনাগুলো আসলে অনেক আগের। তো এরকম কিছু ঘটনা ইন্ডিয়ান গণমাধ্যমগুলোকে অনেক প্রচার হচ্ছিল, বিভিন্ন ভুল তথ্য, আর সেটা দেখে বাংলাদেশের মানুষরাও বিভ্রান্ত হচ্ছিল যে আসলে কি বাংলাদেশে এগুলো হচ্ছে কিনা। কিন্তু বাংলাদেশে হলেও কিন্তু এত মেসিভ আকারে হয়নি যতটা প্রচার হয়েছে বাইরে। এখন তোমরা বলতে পারো আমি কিভাবে জানলাম? আমি একটা পেজের লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও যে ওখান থেকে আমি এই স্ক্রিনশটগুলো কালেক্ট করেছি। ওখানে গেলে তোমরা একদম মানে সব রিউমারগুলোর রিয়েল নিউজটা পাবা। সো ওখানে গিয়ে একটু চেক করে দেখো যে কিভাবে বাংলাদেশের নামে ইন্ডিয়ার মানুষরা প্রোপাগান্ডা ছড়িয়েছে, এবং এখনো আমি জানি না এখন ছড়াচ্ছে কিনা, কজ যতদূর জানি যে কলকাতায় একটা খুব বাজে একটা কাহিনী হয়ে গেছে কয়েকদিন আগে। আমি ওটা শুনে, ওই বর্ণনাটা শুনেও আমার মানে আমি নিজের মধ্যে আর ঠিক থাকতে পারিনি যে কিভাবে একটা মানুষকে এভাবে, একজন ডক্টর মেয়েকে কিভাবে মানে অত্যাচার করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। তো এইটা নিয়ে এখন কলকাতায় অনেক প্রতিবাদ চলছে, আন্দোলন চলছে। তো আমি জানি না এখন ওরা এইভাবে প্রোপাগান্ডা ছড়াচ্ছে কিনা। তবে আমি বলবো যদি এখনো ছড়িয়ে থাকে, যদি, আমি জানি না আমার ভিউয়ার কয়জন ইন্ডিয়ান আছে বা হবে, তো আমি বলবো যে ওখানকার সরকারকে এখন এই দায়িত্বটা নেওয়া উচিত যে ওই দেশের মানুষ যাতে সেফলি থাকে। আমি কিছু ইন্ডিয়ান মানুষদের পোস্ট দেখে বুঝেছি যে ওখানে কিন্তু মেয়েরা একদমই সেফ না, অনেক ক্ষেত্রে মেয়েদের হ্যারাস করা হয়, অনেকভাবে অত্যাচার করা হয়। তো আমি বলবো যে আপনারা আপনাদের দেশে কি হচ্ছে সেটা দেখেন। আপনাদের দেশের মানুষ নিরাপত্তা পাচ্ছে না, তাই সেখানে মেয়েরা নিজেদের ইচ্ছে মতো চলতে পারছে না। আপনারা সেই দিকে খেয়াল না করে বাংলাদেশে কিছু উল্টোপাল্টা নিউজ ছড়িয়ে আপনারা প্রমাণ করতে চাইছেন বাংলাদেশে এই হচ্ছে সেই হচ্ছে। তো দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স আসলে। তো এটাই আমি বলবো, বাংলাদেশে যারা এগুলো ছড়াচ্ছেন এবং এই ভুয়া নিউজগুলো বিশ্বাস করছেন তাদেরকে বলবো যে কোনো কিছু শেয়ার দেওয়ার আগে একটু যাচাই করে নেবেন যে আসলে এটা কি, কেন হচ্ছে বা কোথা থেকে আসছে। হুট করে দুম করে একটা ভিডিও পেলেন আর সেটাই শেয়ার দিয়ে ফেললেন, ব্যাপারটা কিন্তু মোটেও কোনো জ্ঞানী লোকের কাছে না। এখন আসি দ্য মোস্ট এক্সাইটিং পার্ট, যেটা আমি টাইটেল দিয়েছি যে এমন স্বাধীনতায় কি চেয়েছিলাম কিনা। এখন অনেক সুশীলরা বলছে যে আচ্ছা আমরা কি এমন স্বাধীনতাই চেয়েছিলাম, আমরা এই করতে পারছি না, সে করতে পারছি না, আবার গতকালকে মানে কয়েকদিন আগে শোক দিবস গেল, শোক দিবস পালন করতে পারছি না। তো এইরকম আফসোস যারা করছেন তারা একটাবার ভাবেন যে আপনারা এখন যেই অন্যায়গুলো দেখছেন সেগুলো আপনারা প্রকাশ করতে পারছেন, বা আপনার সাথে যে অন্যায়গুলো হচ্ছে সেই অন্যায়গুলো আপনি ফেসবুকে হোক, সামনাসামনি হোক বা মিডিয়ার মাধ্যমে হোক, সেটাকে আপনি সামনে আনতে পারছেন যে না আমার সাথে এই অন্যায়টা হচ্ছে, মানে সেদিন বিভিন্নভাবে সেটাকে সামনে আনতে পারছেন। কিন্তু গত কয়েক বছর না, কতগুলো বছর যে অন্যায়গুলো চুপি চুপি হয়ে এসেছে, এরকম হামলা বিভিন্ন বাসায় হয়েছে যেখানে তারা কিচ্ছু বলতে পারেনি, তারা না কোনো ফেসবুক লাইভে আসতে পেরেছে, কোনো ভিডিও দিতে পেরেছে, সামনাসামনি কথা বলতে পেরেছে, তারা বলতে পারেনি বিধায় কেউ জানেও নি যে তাদের সাথে কি কি হয়েছে। এখন কিছু বের হয়ে আসতেছে এবং আরো বের হবে এবং আমরা জানবো। তো যাদের সাথে তখন এরকম অত্যাচার হয়েছে বা তারা কিছু বলতে পারেনি, এখন তারা বলতে পারতেছে, তাদের কাছে আসলে এটাই স্বাধীনতা। আর এখন আপনারা যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে আসলে কিছু বলার নেই আমার। হ্যাঁ, আপনার যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটার জন্য অবশ্যই দুঃখ প্রকাশ করবো, বাট একটু ধৈর্য ধরতে হবে। মানে এরকম ভাবে এলোমেলো করা একটা দেশকে গুছিয়ে আনা কিন্তু 2-3 দিনের কাজ না, সেটা যেই আসুক না কেন। সো এক্সপেকটেশন রাখবেন এবং ধৈর্য ধরতে হবে সাথে।
আর যাদের কিছুই হয়নি, নিজেদের জাস্ট প্রোপাগান্ডা ছড়াচ্ছেন এর এই হয়েছে এর ওই হয়েছে, তাদেরকে আসলে কিছু বলার নেই। তাদেরকে আমি এক কথায় বলবো যে তারা ওই দলেরই সদস্য, মানে সাপোর্টার। আর যারা ওই দলের সাপোর্টার তাদেরকে আমার একটা কথাই বলার আছে যে এই যে গত একটা মাস ধরে যা দেখলাম, এবং হয়তো আপনারাও দেখেছেন, তারপরেও আপনারা যারা ওই নির্দিষ্ট দলটার সাপোর্ট করেন তাদেরকে অ্যাটলিস্ট আমি কোনোভাবেই মানুষ মনে করি না। তাদের মানবতা বিবেকবোধ কতটা আছে আমি জানি না। এক নম্বরে তো এই যে তাদেরকে আমি কোনোভাবে মানুষ মনে করি না, আর দুই নম্বরে হচ্ছে আপনারা হচ্ছেন হয়তো ওই সময় আপনারা স্বাধীন ছিলেন, হয়তো ওই সময় আপনারা অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়েছিলেন, এখন পাচ্ছেন না, এই জন্য আপনাদের খুব গায়ে লাগছে, দ্যাটস ওয়াই আপনারা এটাই বলছেন। এমন স্বাধীনতাকে চেয়েছিলাম, জি আপনি চাননি, বাট অনেক মানুষ চেয়েছিল, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যারা এত বছর নিপীড়িত নির্যাতিত ছিলেন তারা চেয়েছিল এই স্বাধীনতা। তাদের জন্যই এত এত মানুষ রক্ত দিয়ে, নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে এই স্বাধীনতাকে এনেছে। সুতরাং আপনারা আপনাদের এই ধরনের কথা নিজেদের মধ্যেই রাখবেন দয়া করে। আমার আর কিছু বলার নেই আসলে। এত কিছু দেখার পরে যদি কারো বিবেকবোধ জাগ্রত না হয়, তাহলে আসলেই এদের কিছু বলিয়ে কোনো যুক্তি দিয়ে এদেরকে বোঝানো সম্ভব না। এদের পিছনে যুক্তি দেয়া তার মানে নিজের এনার্জি লস। এগুলো আসলে কোনোভাবে রিলেট করা যায় না। আমি আমার পার্সোনাল একটা কথা বলি, তারপর আমি ভিডিওটা শেষ করবো। সেটা হচ্ছে, আমি এমন একটা মানুষ যে হচ্ছে কখনো কোনো ভায়োলেন্স নিতে পারি না। আমি কোনো মুভিও দেখি না, ইভেন যে মুভিতে ভায়োলেন্স আছে বা সিরিজ কিছুই দেখি না যেগুলোতে ভায়োলেন্স আছে, জিনিসটা আমি নিতে পারি না। সেই আমি ফেসবুকের মতো একটা পাবলিক প্ল্যাটফর্মে ঢুকে প্রত্যেকদিন যেসব ভিডিও দেখতাম, না চাইতে চোখের সামনে আসতো, মানুষজন শেয়ার করতো, যেসব ভিডিও দেখতাম, যেসব লেখা পড়তাম, মানে ওগুলো পড়ে আসলে কোনো মানুষের পক্ষে তাদের সাপোর্ট করা সম্ভব না, অ্যাটলিস্ট আমি সেটা মনে করি। সো এটাই বলার ছিল আসলে। আমি আশা করি বোঝাতে পেরেছি সবাইকে জিনিসগুলো। তো কার কার সাথে আমার মত মিলে গেছে একটু কমেন্ট করে জানিও। আর সবাইকে বলবো একটু ধৈর্য ধরেন, দেশটা পুনর্গঠন চলছে, যেহেতু একটা ভাঙাচোরা দেশের মধ্যে এখনকার যে সরকার ওনারা দায়িত্ব নিয়েছেন। সো আশা করি আমরা একটু ভরসা রাখি তাদের উপরে, দেখি যে তারা কিভাবে কাজ করে। কজ একটা ভাঙাচোরা জিনিসকে আবার আবার একদম প্রথম থেকে গঠন করা কিন্তু এত ইজি না। তো একটু আমরা সময় দিই, ধৈর্য ধরি। আর যতদিন হচ্ছে এই যে ভাঙচুর হামলার ঘটনাটা হচ্ছে, আমরা তো সবাই মিলে প্রোটেক্ট করার চেষ্টা করি। যদি আপনি যদি অন্য ধর্মের হন বা আপনার বাসা, আপনি যদি যে ধর্মের হন না কেন, আপনার বাসায় যদি হামলা হওয়ার আশঙ্কা থাকে বা আপনার উপাসনালয়ে হামলা হওয়ার আশঙ্কা থাকে, আপনারা সবাই মিলে সেখানে একজোট করেন। আপনি হামলা হয়ে যাওয়ার পরে কেন ভিডিও দিবেন? আপনি ওই টাইমে লাইভ করবেন না। লাইভ করতে না পারলে আশেপাশের আরো 10 জনকে নিয়ে যারা হামলা করতে এসছে তাদের উপর আপনি ঝাঁপিয়ে পড়েন। কয়েকদিন আগেই তো দেখলাম আমরা ডাকাতদের ধরার জন্য কিভাবে এলাকাবাসী মানে প্রতিরোধ করে তুলেছে। তো আপনারা সেটা করেন। আপনারা চাইলেই হচ্ছে এই ধরনের যেসব জিনিসগুলো চলছে এগুলো অফ করতে পারেন, ঠিক আছে? তো এটাই বলবো আসলে, যে সবাই একটু ধৈর্য ধরেন। আর আশা করি যে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ একদিন ঠিক পাবো, আবার সবাই সুন্দর মতো থাকতে পারবো। হবে নেক্সট ভিডিওতে। সো বাই বাই।